এই ভিডিওতে পাবেন পাতায়া ভ্রমণের সম্পূর্ণ ট্রাভেল গাইড। আজ তোমাদের দেখাবো পাতায়ায় ঘোরার সেরা জায়গা এবং থাকার বেস্ট এরিয়াস। আর পুরো ট্রিপ বাজেট যেন আপনার পাতায়া ট্যুর হয় একদম পারফেক্ট। নিয়ে এলাম আপনাদের জন্য সবচেয়ে ইনফরমেটিভ ও স্বয়ংসম্পূর্ণ পাতায়া ট্রাভেল গাইড। অলরাইট গাইজ, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এক্সপ্লোর পাতায়া। অলরাইট গাইজ, রাইট নাও আমি চায়নার গুয়াংজু সিটিতে আছি। এখান থেকে আজকে আমি থাইল্যান্ডের পাতায়া শহরে যাব। গুয়াংজু থেকে আমার ফ্লাইট থাই লায়ন এয়ারে। এটা হচ্ছে গুয়াংজু বায়ান 3rd টার্মিনাল। এত সুন্দর একটা টার্মিনাল যে কাউকেই মুগ্ধ করবে। আমি বেশিরভাগই চায়না থেকে ট্রাভেল করি, বিকজ এখান থেকে যে কোনো দেশেই এয়ার টিকিট খুবই কম খরচে ক্রয় করা যায়, যেটা কিনা আমাদের বাংলাদেশ থেকে দ্বিগুণ, অনেক সময় 3 গুণ দামেও পৌঁছায়। আজকে আমি যাচ্ছি থাই লায়ন এয়ারে, থাইল্যান্ডে, যেটার খরচ পড়েছে বাংলাদেশের 21,000 সামথিং, $168 মতো। এটা হচ্ছে আমার হোটেল আজকের জন্য। খুবই সস্তা একটা হোটেলে উঠেছি। হোটেল নিয়েছি জেমশেন বিচের পাশেই, ওয়ালকি স্ট্রিট। এই রুমটির রেন্ট পড়েছে পার ডে $14 করে, অ্যারাউন্ড 1800 টাকার মতো। হোটেলের নিচে অনেকগুলো মুসলিম রেস্টুরেন্ট আছে। একটাতে চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে ওয়ালকি স্ট্রিটে যখন আপনি হোটেল নেবেন, আশেপাশে প্রচুর মুসলিম রেস্টুরেন্ট পাবেন। কেএফসি, ম্যাকডোনাল্ডস, বিএফসি সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এই যে খাবারটা নিলাম চিকেন বিরিয়ানি, এটার খরচ পড়েছে $11, 350 বাত। খাবারটা খুবই সুস্বাদু ছিল। এত পরিমাণ খাবার দিছে, আমার একা খাওয়া সম্ভব ছিল না, তাই পার্সেল নিয়ে নিলাম। খাবারটা খুবই সুস্বাদু ছিল। দিস বাইক ইজ ইয়োর? হাউ মাচ ফর রেন্ট দিস হোটেল? 11, 12, 13, 14, 3 days. Huh? 3 days. Small, This one okay? 150 for 1 day. 100? 200, 100 okay lah. No, 100 ที่ไหนไหม 120 okay? 120, no, this hotel. I know the Same Pangyo. Okay? No, 150 baht. 20 okay? Sister, You can check there ที่ไหน100 150. 150. সো আমি এখন এই বাইকটা রেন্ট করেছি দুই সিস্টার, এটা রোনার, তাদের কাছ থেকে রেন্ট করেছি পার ডে 150 দিয়ে। এখন এটা নিয়ে পুরো সিটি বলবো। ওকে, হ্যালো লাংপাং লাংপাং লাংপাং। অলরাইট গাইস, খাওয়া দাওয়া শেষ, বাইকটি রেন্ট করলাম। স্কুটারটা রেন্ট নিলাম 3 দিনের জন্য, পার ডে 150 বাত করে। এখন আমি যাচ্ছি আমার প্রথম ডেস্টিনেশনে, সেটা হচ্ছে সেঞ্চুরি অফ ট্রুথ পাতায়া। পাতায়ার সবচেয়ে ফেমাস একটা জায়গা। আমি জানি না পাবলিক কেন এখানে এত যায়, ফরেনাররা খুব এখানে ভিজিট করে। তো আজকে আমিও যাচ্ছি সেই প্লেসটি ভিজিট করার জন্য। পাতায়া সিটি থেকে অ্যারাউন্ড 8 কিলোমিটার দূরে, মোটামুটি আমার 20-25 মিনিট লাগবে। সো আমিও এক্সাইটেড ওই প্লেসটি দেখার জন্য। অলরাইট গাইজ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাইট নাও আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থানে। বাইকটা পার্কিং করে, আর এটা তো বাইক না, এটা তো স্কুটার পার্কিং করে এখন কাটবো টিকিট, এন্ট্রি টিকিট। দেখি এন্ট্রি টিকিটের প্রাইস কত। এখানে একটা কাঠের অবকাঠামো আছে যেটা আমি দেখতে আসছি। এখন টিকিট কাটবো, টিকিট কেটে দেন ভিতরে এন্ট্রি করবো। দেখি আসলে প্লেসটা কেমন। ছবিতে দেখতে তো খুবই সুন্দর লাগছিল, দ্যাটস ওয়াই এখানে আসা। 500 baht 1 person. Yeah, not like Steam, nah. Cannot like Steam. Hi, hello. Yes. Yeah. So
Yeah. Now here, go straight and turn left. Yeah. We're here at the viewpoint. Yeah. Okay. Okay. Yeah. Thank you. Have any tour guide inside? Yes. Yeah. সো টিকিট পারচেস করলাম বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকা। জাস্ট এই যে এখানে একটু দেখা যাচ্ছে এই জিনিসটা দেখার জন্য। সো আমি এখন ভিতরে যাব, দেন দেখবো আসলে মূলত পরিবেশটা কেমন। First of all, we would like to inform you the declaration how to visit the museum. ঢোকার সময় সবাইকে একটা করে প্লাস্টিকের হেলমেট দিচ্ছিল। পরে জিজ্ঞেস করলাম এই হেলমেটটা কেন, পরে বললো যে উপর থেকে যদি কাট পড়ে সেফটি, ল ঠেলা, মানে এখানেও রিস্ক। আমার কাছে লাগে যে ঢাকা শহরে টেন্ডারবাজি করে একটা কাজ পাইছি। আমি হচ্ছি কন্ট্রাক্টর, আমার মাথায় হেলমেট, আর এটি সব হচ্ছে আমার লেবার। হ্যাঁ, এটি সব আমার লেবার, আর আমি হলাম গিয়ে কন্ট্রাক্টর। আমি এখন আমার ঠিকাদারি প্রজেক্টে যাইতেছি। আমার কাছে এরকম লাগতেছে আর কি ব্যাপারটা। SARA, Sarah. I will be your English guide tour and give you information from the workshop, construction and content inside the museum. Okay, everyone. Before we start the tour, I would like to do a quick introduction on how we do construction. অবশেষে রিপন মিয়ার বউরে খুঁজে পেলাম থাইল্যান্ড এসে। নেভার মাইন্ড। মানে কি একটা অবস্থা দেখেন, মহিলা মানুষ কাঠুরো মিস্ত্রি। এই হচ্ছে কাঠের তৈরি স্থাপনা, যেটা দেখার জন্য আমি মানে 1975 টাকা খরচ করছি আর কি। কিন্তু ওখানে অনেক টুরিস্ট, কিন্তু কেন জানি আমার ভালো লাগতেছে না। মানে আই ডোন্ট নো কেন, হয়তোবা রুচি মিলে নাই, কিন্তু এখানে প্রচুর টুরিস্ট। চারপাশে দেখেন প্রচুর টুরিস্ট, কিন্তু আমার এখানে ভালো লাগে না। Welcome to the Century of Truth Museum. This is museum, it's not temple. Our museum very unique from other place because we don't use any concrete nail to lock them. Instead, we use traditional interlocking technique. The type of wood we use like a hardwood, such as redwood, rosewood, and ironwood. স্ট্রাকচারটা অনেক পুরানো, কাঠের তৈরি, সবই ঠিক আছে। ট্যুর গাইড স্টেপ বাই স্টেপ আমাদেরকে বোঝাচ্ছিল, কিন্তু আমার ব্যাপারটা খুবই বোরিং লাগতেছিল, আমার ঘুম পাচ্ছিল তখন। Are you ready? Okay, thank you very much. This way, please. Okay, one. Mind your step, be careful. Mind your step, be careful. Yeah. You go inside over here. Okay. I will go behind you. Thank you. This one over here. This way, please. This way, please. থাইল্যান্ড তাদের এই স্ট্রাকচারটির নাম দিয়েছে সেঞ্চুরি অফ ট্রুথ পাতায়া। এটার ভিতরে ঢুকে যা বুঝলাম, কাঠ দিয়ে তারা বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে রাখছে, যেগুলোর তারা পূজা করে। অবশ্যই তারা মূর্তি পূজারী, বিভিন্ন রকমের মূর্তি দিয়ে তারা এই স্ট্রাকচারটা তৈরি করেছে, আর এটা দেখার জন্যই শত শত টুরিস্ট আসতেছে। ট্যুর গাইড আমাদেরকে বিভিন্ন কিছু বুঝাইতেছিল, কিন্তু আমার কেমন জানি বোরিং লাগতেছিল এগুলো বুঝতে, বুঝছেন? তো আমি চিন্তা করলাম আমি নিজে বের হয়ে এখান থেকে নিজের মতো করে যতটুকু স্টোরি বলা যায় নিজের মতো করে বলি। প্রচুর টুরিস্ট এখানে, আসলে হিস্ট্রিক্যাল প্লেসে পাবলিক আসে বেশি, কারণ এই জিনিসটা অনলাইনে প্রচুর দেখেছি আমি, তবে এখানে ড্রোন নিষেধ। এই হচ্ছে কাঠের সেই অবকাঠামোটা, যেটা দেখার জন্য আমার পকেট থেকে 1970 টাকা খরচ করতে হয়েছে। 1981 সালে এটার কাজ স্টার্ট হয়, এখনো কাজ চলতেছে। মানে কাঠের
স্থাপনা হওয়াতে সবসময় এটাতে টুকটাক মেনটেন্যান্সের কাছ থেকেই যায়। তো মেবি এখন আবার মেনটেন্যান্স করতেছে, মানে কোনো কংক্রিট এটাতে ইউজ করা হয় নাই, শুধু কাঠ দিয়ে। এই যে দেখেন এখানে কিন্তু প্রস্তুত হচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে সেই কাঠের স্থাপনা যেটা দেখার জন্য এই যে এত হাজার 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 হবে না, সরি, এত শত শত টুরিস্ট ভিজিট করেছে, এখানে ভিড় করেছে জাস্ট এই কাঠের স্থাপনা দেখার জন্য, সাথে আমিও একজন। অলরাইট গাইজ, আমরা এতক্ষণ ছিলাম সেঞ্চুরি অফ ট্রুথ পাতায়াতে। এখন আমি এই স্থান থেকে এক্সিট নিব। এক্সিট নিয়ে আমি আমার নেক্সট গন্তব্যস্থানে যাব। রওনা হলাম আমার নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এখন সমুদ্রের পাড়ে যাব। আমি আজকেই থাইল্যান্ডের পাতায়া শহরে এসে পৌঁছেছি সকালবেলায়। যেহেতু আমার ফ্লাইট রাতে ছিল, আমি সকালে এসে দুপুর পর্যন্ত ঘুমাইছি, লাইক 2টা পর্যন্ত। সো আমি বেরিয়ে হয়েছি 3টার দিকে। সো একটা স্থান ঘুরতে ঘুরতেই আমার দিন প্রায় শেষ, তাই একটু সমুদ্র পাড়ে যাচ্ছি। একটা ফিশিং স্পট আছে, খুব সুন্দর ফিশিং স্পট, সেই ফিশিং স্পটে যাব। আপনারা জানেন আমার ফিশিং খুব ভাল লাগে। আমার একটা গুড হ্যাবিটের ভিতরে একটা হ্যাবিট হচ্ছে ফিশিং হ্যাবিট। খুবই সুন্দর একটা পরিবেশে আসছি। এখানে মূলত সবার আগে আগে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে আমি দেখতে আসছি, যেহেতু আমিও ফিশিং করব। সো এখানে ফিশিং এর পরিবেশটা কেমন সেটা দেখার জন্য মূলত এখানে আসা। সবাই ফিশিং নিয়ে ব্যস্ত, স্মল স্মল ফিশ। আচ্ছা যাই হোক, এই যে তাদের মাছ, অনেক ছোট ছোট মাছ। এখানে হয়তো বা পোষাবে না আমার, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর ফিশিং করার জন্য। কিন্তু বুঝতেছি না তারা মাছ পাইতেছে না কেন, মাছ না পাওয়ার তো কোনো অপশন দেখতেছি না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি ব্যাক করতেছি আমার হোটেলের দিকে। কালকে সারাদিন আমার অনেক জায়গায় যেতে হবে, তাই আমি চিন্তা করলাম আমি স্কুটারের ট্যাঙ্কিটা ফুল করে নেই, কারণ কালকে আর তেল ঢোকানোর কোনো ঝামেলা থাকবে না। আজকে যেহেতু হোটেলে ব্যাক করতেছি, তেল ঢোকায় একদম ফুল করে রেখে দিব, যেন কালকে সারাদিন আমি পই পই করে ঘুরতে পারি। সো আসছি তেল নিতে। এখানে ফুয়েলের দাম বাংলাদেশের থেকেও বেশি। 80 হ্যাঁ। You go now home? Finish today work finish? Yeah. No more work today? Work now, I go home, sleep. Oh yes, sleep. Yeah, finish work. Make money, finish. Money making. Okay, bye. Alright guys, breakfast complete করলাম। এখন আজকে সারাদিনের রুটিন হচ্ছে আমার যে বাইক রেন্ট নেওয়া, বাইক নিয়ে সারাদিন ঘোরাঘুরি করা। তো এখন বাইক নিয়ে আমার ফার্স্ট গন্তব্যের দিকে ছুটে চলবো। লেটস গো। অলরাইট গাইস, রওনা হলাম গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমি যাব সিটির বাহিরে, অ্যারাউন্ড 28 কিলোমিটার দূরে। পাতায়া সিটির বাহিরে গ্রাম্য পরিবেশে একটি প্লেস আছে যেটার নাম হচ্ছে এলিফ্যান্ট ভিলেজ। প্রচুর ট্যুরিস্ট ওই প্লেসটা ভিজিট করে, খুবই সুন্দর একটি জায়গা। দ্যাটস ওয়াই আমি যাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। অলরাইট গাইজ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাইট নাও আমি এসে পৌঁছেছি এলিফ্যান্ট ভিলেজে। টোটাল 28 কিলোমিটার পথ ছিল আমার হোটেল থেকে। রাইট নাও আমি আছি পাতায়া এলিফ্যান্ট ভিলেজে। আমার পিছনে দুটা এলিফ্যান্ট দেখতে পারতেছেন, বিশাল বড় বড়। ওকে, আমি এখন ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে এলিফ্যান্ট। সামনেই টিকিট কাউন্টার। চলেন আগে দেখি টিকিট কত করে, এন্ট্রি টিকিট কত এবং কি কি অ্যাক্টিভিটিস ইনসাইডে আছে সব কিছু চেক করা যাক। পাতায়া এলিফ্যান্ট ভিলেজ ভিতরে প্রবেশ করব।
টিকিটের প্রাইস কত আপনাদেরকে জানাবো। গাইস জাস্ট ভিতরে ঢোকার জন্য পার পার্সন 500 বাত করে দিতে হবে, এবং কি ভিতরে ঢোকার পরে আলাদা যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোর জন্য আলাদা পে করতে হবে। অলরাইট গাইজ, এতক্ষণ আমরা ছিলাম পাতায়া এলিফ্যান্ট ভিলেজে। এখন আমি এই স্থান থেকে যাব হচ্ছে গিয়ে পাতায়া ফ্লোটিং মার্কেটে, যেটা পানির উপরে ভাসমান একটি মার্কেট। সো বেলা 11টা বাজতেছে, ওই প্লেসে যাওয়া যাক। স্কুটারে ওঠার আগে ম্যাপটা লাগিয়ে নিই, কারণ এখানে ম্যাপ ছাড়া আমি পুরাই অসল, রাস্তাঘাট কিছুই চিনি না। অলরাইট, ম্যাপ লাগানো ডান। এখন যাচ্ছি আমরা পাতায়া ফ্লোটিং মার্কেট। চলে আসলাম পাতায়া ফ্লোটিং মার্কেটে। এখন টিকিট ক্রয় করে বোটে করে মার্কেটের ভিতরে যাব। সো টিকিট কত, বোটের ভাড়া কত, সব কিছু ইন ডিটেলস আমি ভিডিওতে বলতেছি। টিকিট কাটলাম 91 রিয়াল। Person, just entry or you want sit on the boat too? Entry one boat. Entry and the boat is 800 baht. One person. Okay, 800. 800 and sharing 400. No, this is all. This is about. Oh. Boat and entry Yeah, 800 baht. 800 baht. Just moving. So this is the ticket. This one for entry. This one for boat. This one for dessert. This one get on board. And then finish boat you get photo. Everything included. Included. You print photo. Yeah. And this one? This show. Show. Sticker put it on shirt. Here? Yeah. Okay. You go left side for entry. সো আমরা চলে আসছি পিক আপ পয়েন্টে। এখান থেকে সবাইকে পিক আপ করে দেন পুরো ফ্লোটিং মার্কেটটা ঘোরায় আবার এখানে এসে ড্রপ করে দেয়। গাইজ অ্যাকচুয়ালি এই ফ্লোটিং মার্কেটটা ঘুরে বেড়ানোর অনেক দিনের শখ ছিল। সো ফাইনালি আমি নৌকায় চেপে বসলাম। আমরা পাতায়া ফ্লোটিং মার্কেটে আছি, নৌকায় চড়ে মার্কেটটা পুরো ঘুরে দেখবো। Let's go. Hello.
কিছু একটা খাবার জিনিস দিচ্ছে, এটা একটু টেস্ট করা যাক এটা কি দিচ্ছে মূলত।哦，有这些小动物和虾的小动物， টেস্টটা দারুণ।不错啊。可以。哎呀，漂亮。 খাবারটা কি আই হ্যাভ নো আইডিয়া, নাম কি সেটাও আমি জানি না, কিন্তু আমার তো খাইতে ভালোই লাগতেছে। পানির উপরে ভাসমান খুবই সুন্দর একটা মার্কেট। এখানে তারা নৌকার উপরে পাকশাক করতেছে, যেটা কিনা রেস্টুরেন্ট আছে, বিভিন্ন কেনাকাটা করার বিভিন্ন রকম দোকান আছে। আপনি চাইলে নৌকাটা ঘিরিয়ে ক্রয় করতে পারেন। এই ফ্লোরিং মার্কেটে ঢুকে ফ্লোরিং মার্কেটের এই যে যে বোটটাতে উঠলাম, বোটে ওঠার খরচ আর এন্ট্রি টিকিট খরচ সব মিলে টোটাল 800 বাত, বাংলা টাকায় অ্যারাউন্ড 3150 টাকার মতো খরচ করলাম এরকম একটা পরিবেশ উপভোগ করার জন্য। ভালোই লাগছে, খারাপ না। ফিনিশ। এই ছিল আমাদের ফ্লোরিং মার্কেটের বোট যাত্রা, খুবই অসাধারণ ছিল। ইউ এনজয়েড? এখন একটু মার্কেটটা ঘুরে দেখা যাক কি কি পাওয়া যায় এখানে। গাইস, পুরো ফ্লোটিং মার্কেটটা আমি একটা রাউন্ড দিলাম। পুরো ফ্লোটিং মার্কেটটা রাউন্ড দিয়ে যা বুঝলাম তা হচ্ছে এখানে অর্ধেকের বেশি হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, যেখানে আপনি পানির উপরে ভাসমান এই বাজারে বসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর বাকিটা হচ্ছে গিয়ে আপনার কাপড় চোপড়ের দোকান, ড্রেস, বিভিন্ন রকমের থাইল্যান্ড ট্র্যাডিশনের ড্রেস, বিভিন্ন টুরিস্ট টাইপের ড্রেস এখানে আপনি কিনতে পারবেন। গাইস, ফ্লোটিং মার্কেটে আসছেন কিন্তু আপনি ফ্লোটিং বক্সিং দেখবেন না, তা কি কখনো হয়? মানে লাইফে প্রথম এরকম বক্সিং দেখলাম। গাইজ, এক আজব বক্সিং গেমের সাক্ষী হয়ে গেলাম এই পাতায়া সিটিতে এসে। অলরাইট গাইজ, এতক্ষণ আমি ছিলাম ফ্লোটিং মার্কেট পাতায়াতে। অলরাইট গাইজ, আমি এখন আমার হোটেলে ব্যাক করব, কিন্তু যাওয়ার পথে সুন্দর একটা মেরিন ড্রাইভ রোড আছে এই পাতায়াতে, সি সাইড রোড। সেই রোডের উপর দিয়ে সেই সমুদ্র সৈকতটা ভ্রমণ করে দেন আমি হোটেলে ব্যাক করব, ফ্রেশ ট্রেশ হয়ে অন্য প্লেসে যাব। এত সুন্দর ও সুবিশাল বিচ, সকালবেলার এই সুন্দর ওয়েদার আর এত স্মুথ হাওয়াটা, ফিলটাই অন্যরকম। মানে লোভ সামলাইতে পারলাম না, তাই যাওয়ার পথে একটু দাঁড়ালাম এই সুন্দর মধুময় প্রাকৃতিক হাওয়া গায়ে লাগানোর জন্য। এরকম সুন্দর একটা পরিবেশে চলে আসছি, জুনচিয়ান বিচ। আমার হোটেল থেকে 2 কিলোমিটার দূরেই ছিল। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকার ফিলই অন্যরকম। সমুদ্রের ঢেউ অতটা উত্তাল না, খুব সুন্দর শান্ত সভ্য সমুদ্র রাইট নাও।
বিচ থেকে একটু সামনে আগালেই একটা ফিশিং পয়েন্ট আছে, সেই পয়েন্টে যাচ্ছি দেখার জন্য আসলে পরিবেশটা কেমন, মানুষ ওইখানে ফিশিং করে কত বড় মাছ পায়। এটা একটা ফিশিং এরিয়া, যাদের যাদের ফিশিং হ্যাবিট আছে তারা এখানে এসে ফিশিং করে। দেখতেই পারতেছেন মানুষ গাড়ি নিয়ে আসছে ফিশিং করার জন্য। এই যে একজন ফিশিং করতেছে। মানে দেখছেন প্রস্তুতি, দেখছেন বাংলাদেশে এমন সিস্টেম থাকলে মাথা নষ্ট, আমার গাড়ি অলওয়েজ এরকম প্লেসে যায় ঠেকাই দিতাম। মাছ ধরার নেশাটা আসলে অন্যরকম নেশা। এরা তো চেয়ার টেবিল নিয়ে এসে একদম বসে পড়ছে, একটু পরে বসি নিয়ে এক কোনায় খিস্তি মেরে বসে থাকতে হইব। অপরূপ এক সুন্দর প্রাকৃতির মাঝে দাঁড়িয়ে আছি আমার স্কুটার নিয়ে। কিনি দারুণ পরিবেশ, স্কুটারে বসে বসে এনজয় করতেছি। গ্যাস প্রচুর এনজয় হয়েছে, প্রচুর মানে প্রচুর। আমি এক্সট্রিম লেভেলের হাংরি। এখন হোটেলে ব্যাক করতেছি, খাবো দাবো, ফ্রেশ হব, রেস্ট নিব, একটু ঘুম আসলে ঘুমাবো, দেন সন্ধ্যায় আবার আমি ভিডিওতে ব্যাক করবো, সন্ধ্যা আবার বাইরে বের হবো। গাইজ দুপুরে ঘোরাঘুরি করে জব্বর একটা ঘুম দিয়ে রাইট নাও হোটেল থেকে বের হয়ে এরকম একটা পরিবেশ, দিব্যি বাতাস, খুবই ভালো লাগতেছে। এখন খানিকটা সময় এখানে সমুদ্রের এই শীতল বাতাস উপভোগ করা যাক। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পার্ক তৈরি করা আছে ছোট, যেখানে তারা দুষ্টামি খেলাধুলা করতেছে। প্যারেন্টসরা তাদেরকে ছেড়ে দিয়ে সমুদ্রের শীতল হাওয়া উপভোগ করতেছে। রাইট নাও আমি যে প্লেসে আছি এটার নাম হচ্ছে জমশেন বিচ। থেকে 2 থেকে 4 মিনিট হেঁটে আসলেই জমশেন নাইট মার্কেট বলে এই জায়গাটাকে। এই ফুড কোর্টটা একদম বিচের অপোজিটেই, এতক্ষণ যে বিচে ছিলাম তার অপোজিটেই। এখানে প্রচুর ফরেনার আসে এভরিডে। জায়গাটাই আসলে নজর কাড়ার মতো, এত সুন্দর এনভায়রনমেন্ট, সব কিছু মিলায়া পারফেক্ট। যে কারোই মন বসে যাবে এখানে আসলে, কারণ একে তো সমুদ্রের সাউন্ড, দক্ষিণা হাওয়া, সুন্দর খাবার দাবার, যে যার মতো এনজয় করতেছে। প্রচুর ফরেনার আসে, আর ফরেনার মানে পাও। সমুদ্রের পাড় থেকে এখানে আসলাম মূলত একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। চিন্তা করলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে অ্যাগেন বিচে গিয়ে সেই কোল্ড ড্রিঙ্কসটার সাথে সমুদ্রের সুন্দর শীতল হাওয়া এনজয় করব, তাই এখানে আসা। কিন্তু কোন ফুডটা নিব বা কোন কোল্ড ড্রিঙ্কসটা নিব সেটাই একটু কনফিউজড। হরেক রকমের খাবার এখানে, যারা ফুড ব্লগার আছেন তাদের জন্য একটা পারফেক্ট প্লেস। গাইজ আমার এক হাতে খাবার, অন্য হাতে ক্যামেরা। আমি এখন খাবার খাবো, তাই কিচ্ছু বলবো না, জাস্ট ভিউটা দেখেন আর ফিল করেন হাওয়াটা।
গাইস কালকে বিচ থেকে এসে যে কখন ঘুমায় গেছি টেরি পাই নাই। সকাল হয়ে প্রায় দুপুর ঘনিয়ে আসছে, বেলা 11:30 বাজে। এখন আসছি আমি সকালের নাস্তা করতে। সো আমি এখন ম্যাকডোনাল্ডসে হালকা পাতলা নাস্তা খেয়ে আজকে যাবো আমি ফিশিং করতে। আজকে সারাদিন আমি ফিশিং করব। অলরাইট গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন সোজা ফিশিং স্পটে। এখন আমি যাচ্ছি জুমশিয়ান ফিশিং পার্কে, যেটা কিনা আমার হোটেল থেকে 3-3.5 কিলোমিটার দূরে। সাথে কিছু চিকেন নিয়ে আসছি। পাতায় আসার পর থেকে শুধু আমার ক্ষুধাই লাগে। এখন এখানে হচ্ছে ফিশিং পার্ক, নিরিবিলি একটা জায়গা, এখানে তো আরো বেশি ক্ষুধা লাগবে। গাইজ আমি খুব হ্যাপি। কেন হ্যাপি সেটা হচ্ছে এই যে ফিশিং করার জন্য আমি বের হয়েছি, চলে আসছি অলরেডি প্লেসে, ফিশিং পার্কে। সো এখন ফিশিং স্টার্ট করবো। একটু মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি হবে মনে হয়। কোন জায়গায় টোপটা ফেলাবো এটা হচ্ছে মেইন মুখ্য বিষয়। Shoot the question first, you cut a nigga, then you cut it with a nigga, then you pull a nigga for that rookie. টোপ গিলেছে চান্দু, টোপ গিলেছে, বিশাল বড় মাছ। How'd it work? It's working. গাইজ, প্রথম টোপটা গিলতে অনেক সময় লাগছে। এখন এটা মেবি 4 নাম্বার টোপ, মানে প্রথম 3টা টোপ ফালানোর পর একটা মাছ উঠাইতে পারছি। এখন এটা 4 নাম্বার টোপ ফালাচ্ছি আমি আজকে আশা রাখতেছি এখানে সবচেয়ে বড় মাছটাই আমি ধরবো ইনশাল্লাহ। খুব মজা পাচ্ছি এখানে মাছ ধরে, কারণ এখানে মাছগুলো অনেক বড় বড় এবং কি পরিবেশটা এতটা সুন্দর, শীতল পরিবেশ। আর অনলি
ফিশিং প্রেমীরাই এখানে আছে, তো আমার কাছে অ্যালোন ফিল হচ্ছে না। বর্ষি ফেলায় খিস্তি খেয়ে বসে আছি। খিস্তি খেয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নাই। এই যে একটা অলরেডি টোপ খাইছে, আমারটা এখনো টোপ খায় নাই। আমি এটা নিয়ে টেনশনে আছি। এই যে দেখেন, হ্যাঁ মাছ অলরেডি টোপ খায় আলাইছে। সো আমার মাছ টোপ খাবে এই অপেক্ষায় আছি আর কি। Guys, I catch the second fish. পানির উপরে মাছটা সামান্য দেখা যাচ্ছে, দানব আকারের এক মাছ, কমসে কম 40-50 কেজি হবে। I think it's crocodile. গাইস, সূর্য ডুবে রাত হয়ে গেছে, আমি স্টিল ফিশটা এখনো উপরে তুলতে পারিনি, এখনো সেই টানা হিসরা করতেছে। 3 ঘন্টা যাবত আমি তারা টানতেছি। আমার ক্যামেরাম্যান মানে যারা ভিডিও করতেছে তারা পর্যন্ত টায়ার্ড হয়ে গেছে ভিডিও করতে করতে। এখন মনে হয় মাছটাকে ডাঙ্গায় তোলা যাবে। অনেক দুষ্টু মাছ, মানে কোনোভাবেই তারা নেটের ভিতরে ঢুকানোই যাচ্ছে না। মানে মাছটা এত বড়, আমার আশেপাশে যারা ছিল সবাই এই মাছ দেখে হ্যাপি। সবচেয়ে বড় মাছটা ধরছি আমি, দেখেন অলমোস্ট এই ওল্ড ম্যানের সমান মাছটা। গাইস, ফিশিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। রাইট নাও সূর্য ডুবে গেছে। এখানের মাছগুলো অনেক বড় বড়, অনেক শক্তির প্রয়োজন হয় মাছগুলা যখন পাড়া তোলা লাগে। এই খুঁটতেছে খাবার, দুপুরের খাবার খাচ্ছি মাত্র। স্টিল ফিশিং চলতেছে। সবচেয়ে বড় মাছটা আমি পেয়েছি।